লাল গোলাপ ফুলে সজ্জিত বিছানার মাঝখানে বসে আছি। পরনে আছি ডিজাইন করা ভারী লেহেঙ্গা, তার সাথে গলায়, হাতে, কানে, কপালে, কোমরে তার থেকেও বেশি ভারী গহনা। যার জন্য আমার ভীষণ অস্বস্তি হচ্ছে, কষ্ট হচ্ছে ভীষণ। ইচ্ছে করছে টান মেরে সবকিছু ছেড়ে ফেলি, কিন্তু চাইলেও আমি তা করতে পারবো না। যেমন এই বিয়েটা আমি না চাইতে করতে হলো। এতক্ষণ চুপচাপ বসে থাকলেও খট করে একটা আওয়াজ আমার কানে আসতেই আমি নার্ভাস হয়ে যাই। হাত পা ঘামতে শুরু করে দেয়। কেউ আমার কাছে এসে দাঁড়ায়, আমি বুঝতে পারি মনের ভেতর আরো বেশি ভয় চেপে বসে। জানি না এই লোকটা আমার সাথে কি করবে। পা দুটো গুটিয়ে নিতে থাকি। বেশ কিছুক্ষণ নীরবতা কাটিয়ে উঠে লোকটি গলার খাকরানি দিল, গম্ভীর গলায় বলল, কি ব্যাপার জানো না, বাসরাতে স্বামীর পাশ হয়ে সালাম করতে হয়? আমি মনের ভেতর অনেকটা সাহস জমিয়ে মাথার উপর থেকে ঘোমটা তুলে ওনার দিকে তাকালাম। ওনাকে দেখে আমি ভয় পেলে মুখ খুললাম। জানি সালাম করতে হয়, কিন্তু সালাম তো স্বামীকে করতে হয়, আর আমি আপনাকে স্বামী হিসেবে মানি না। কথাটা বলা শেষ, আর গালে থাপ্পড় পড়ে গেল। আমি গালে হাত দিতে যাব তার আগেই উনি আমার হাত দুটো বিছানায় চেপে ধরে আমাকে শুয়ে দেয়, যার ফলে আমি বিছানায় শুয়ে পড়ি। উনি আমার শরীরের উপর পড়ে যান, আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে থাকে। আমি এক ঝলক ওনাকে দেখেই মুখটা অন্য পাশে ঘুরে নিই। আমি তোমাকে বিয়ে করেছি সমস্ত নিয়ম মেনে। আমি তোমার স্বামী, এ কথা তুমি মানো বা না মানো, আই ডোন্ট কেয়ার। মৃত্যুর আগ পর্যন্ত তুমি আমার। তুমি কি ভাবছো, তুমি যদি আমাকে বলো তুমি আমাকে স্বামী হিসেবে মেনে নাওনি বলে আমি তোমাকে ছেড়ে চলে যেতে বলবো? সবাই জানে, এমনকি ভার্সিটির সকলেই জানে তুমি আমার। তার প্রমাণ তো আমি দিয়েছি। আমি ওনাকে এবার ধাক্কা মারতে থাকি। উনি আমাকে শক্ত করে আরো বেশি চেপে ধরেন। ওহো, কি হলো, ছটফট করছো কেন? আমার ভীষণ অস্বস্তি হচ্ছে, আমাকে প্লিজ ছাড়ুন। অস্বস্তির লাগার মতো কোনো কাজ তো আমি এখন পর্যন্ত করলামই না, তবে শুরু করতে যাচ্ছি। প্লিজ, না, আমাকে ছেড়ে দিন। উনি আমার শরীর থেকে ওড়নাটা একটানে খুলে ফেলে দেয়। গলার হার, কানের ঝুমকা খুলে ফ্লোরে ছড়ে ফেলে। আমার ব্লাউজের হুক খুলতে গেলেই আমি ওনার হাত দুটো ধরে ফুপিয়ে কেটে ফেলি। প্লিজ না, আমি আপনার দুটি পায়ে পড়ি, আমাকে একটু সময় দিন। উনি আমার হাত দুটো পুনরায় শক্ত করে বিছানায় চেপে ধরলো। শুধু চেপেই ধরলো না, বিছানার পাশে পড়ে থাকা আমার ওড়নাটা দিয়ে আমার হাত দুটো শক্ত করে বেঁধে দিল। সময়, সময় তো স্বামীরা দেয়, আর তুমি তো আমাকে স্বামী হিসেবে মানোই না। তাহলে সময় কিসের সুইটহার্ট? তুমিও মজা নাও, আর আমাকেও মজা নিতে দাও। উনি আমার গলায় মুখ ডুবালেন। আমি বুঝতে পারছি আমার কথা উনি শুনবেন না। তবু আর একবার ওনার কাছে ছাড় পেতে চাইলাম, কিন্তু কোনো লাভ হলো না। আমি তনুজা। আজ আমার বিয়ে হয়েছে তানভীর আহমেদের সাথে। বিয়েটা আমার অমতে হয়েছে। তানভীর আহমেদের বাবা আর আমার বাবা দুজন বিজনেস পার্টনার এবং প্রিয় বন্ধু। তানভীর আহমেদের বাবা আর আমার বাবা দুজনেই ঠিক করেন আমাদের বিয়ে দিবেন। আমি বিয়েটা করতে চাই না। আমি যে একজনকে ভালোবাসি, কিন্তু বাবাকে ভীষণ ভয় করি, তাই মুখ ফুটে কিছু বলতে পারিনি। আমার মা মারা যাওয়ার পর থেকে বাবা ভীষণ গম্ভীর প্রকৃতির মানুষ হয়ে যান। বাবা ছাড়াও বড় ভাই আছেন আর ভাবি আছেন, কিন্তু ভাইয়াকেও ভীষণ ভয় পায়। আর ভাবিজিকে কথাগুলো বলবো তার উপায় নেই, কারণ ভাবিকে বললেও লাভ হবে না। ভাবি না পারবে ভাইয়াকে রাজি করাতে, আর না পারবে বাবাকে। একদিন আগে ভার্সিটিতে কারোর সাথে জোরে ধাক্কা খেয়ে পড়ে যায়। যার সাথে ধাক্কা লাগে তিনি নিজে আমার দিকে তার হাত বাড়িয়ে দেন। আমি উঠে দাঁড়িয়ে থাকি থ্যাঙ্কস বলে, তার মুখের দিকে তাকাতেই চমকে যায়। হ্যাঁ, সেই তানভীর আহমেদ, বাবার বন্ধুর ছেলে। আমি ভাবলাম এই সুযোগ এনার সাথে আমি খারাপ ব্যবহার করলে আমাকে হয়তো আর বিয়ে করবে না, তাই আমি সুযোগটা কাজে লাগালাম। আপনি কি চোখে দেখতে পারেন না, নাকি মেয়ে দেখলেই ধাক্কা দিয়ে ফেলতে ইচ্ছে করে? কথাগুলো আমি রাগে চিৎকার করে বলাতে ভার্সিটির সবাই আমার দিকে তাকিয়ে থাকে। ওনার মুখ থেকে বুঝতে পারছি উনি বেশ লজ্জিত হচ্ছেন। তনুজা, কি বলছো? সরি, আমি তোমাকে ইচ্ছে করে ধাক্কা দিইনি, অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। ও আচ্ছা, এখন তো তাই বলবেন। আমি আপনাদের মতো ছেলেদেরকে ভালো করে চিনি। হোয়াটস রং উইথ ইউ? তুমি পাবলিক প্লেসে এমন সিনক্রেট করছো কেন? ওকে, ফাইন। তোমার কথা মতে আমি যদি ইচ্ছা করি তোমাকে ধাক্কাটা দিয়ে থাকি, তাহলে অসুবিধা কোথায়? আমার সাথে তো ধাক্কাটা লেগেছে তোমার। আমি তোমার হবু স্বামী। শ্যাট আপ। বিয়েটা এখনো আমাদের হয়নি, বুঝেছেন? আর আপনি আমাকে বিয়েটা করবো কিনা সেটা পর্যন্ত এখন ঠিক হয়নি। সো আপনি আমার থেকে ডিস্টেন্স বজায় রাখুন। আমাদের কথা শুনে ভার্সিটির সকলের মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেছে। আমি আর তানভীর আহমেদ দুজনেই ঢাকা ভার্সিটির স্টুডেন্ট। আমি বিবিএ ফার্স্ট ইয়ার, আর উনি লাস্ট ইয়ার। শুধু তাই নয়, ভার্সিটির সব মেয়েদের ক্রাশ। তোমাকে আমি বিয়ে করছি মানে বিয়েটা হচ্ছে।
তুমি এখানে না বলার কে? ও, তাই না? আমি কি কোনো পুতুল নাকি যে আপনি যখন কিনেছেন আমাকে আপনার বাসাতেই নিয়ে যাবেন? নাকি আমার গায়ে আপনার নাম লেখা আছে যে আমি আপনারই হব? আমার এমন কথা শুনে কিছু ছেলেরা হেসে উঠল। আমি তাদের দিকে তাকিয়ে ওনাকে দেখতে গেলে উনি আচমকা আমাকে ভার্সিটির সকলের সামনেই আমার ঠোঁটে ঠোঁট বসিয়ে দেন। 5 মিনিট পরে ছেড়ে আমার একটা হাতের বাহু শক্ত করে ধরে লজ্জায় চোখ দিয়ে টপটপ করে পানি পড়তে থাকে। আমি জীবনেও ভাবিনি যে আমাকে এমন একটা দিনের সম্মুখীন হতে হবে। কান খুলে সবাই শুনে রাখো, এটা আমার জিনিস। এর গায়ে আমার স্ট্যাম্প দেওয়া আছে, নিশ্চয়ই কেউ ভুল করবে না। তানভীর আহমেদ মাথা উঁচু করে চলে যেতে পারলেও আমি আর মাথা উঁচু করতে পারি না। উনি আমাকে সকলের সামনে ছোট করে দিয়েছেন। আর আজ সকাল হতে না হতেই জানিয়ে দেওয়া হলো আমার বিয়ে হবে। প্রিয় মানুষটার সাথে সময় পর্যন্ত পেলাম না তাকে জানানোর। আমি জানি সে আমাকে এখন অনেক ঘৃণা করবে, কিন্তু আমি কি করতাম? যে হাত পা বাঁধা, চোখ হয়ে তাকিয়ে রুমের চারিদিকে দেখি, সারা শরীরে ব্যথা অনুভব করছি। হাত দিয়ে শক্ত করে বিছানার চাদর খামচে ধরে উঠে বসি। হাত দুটো লাল হয়ে কালচে দাগ পড়ে গেছে। উঠতে বসতে খুব কষ্ট হচ্ছে, তবুও উঠে বসার চেষ্টা করি। বিছানা থেকে নেমে দাঁড়াতেই আমার পা দুটো কাঁপতে শুরু করে। আমি বসে পড়ি। বেড সাইডে টেবিল ধরে অনেক কষ্টে উঠে দাঁড়িয়ে ওয়াশরুমে চলে যাই। শাওয়ার ছেড়ে দিয়ে তার তলায় বসে পড়ি। শরীরে পানি লাগতে সারা শরীর জ্বলে ওঠে। আমি চিৎকার করে কেঁদে ফেলি। কেন এমন হলো আমার সাথে? আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছি। খুব ঘৃণা লাগছে নিজেকে দেখে। শাড়ির আঁচল দিয়ে নিজের শরীরটা ঢেকে ফেলি। খুব কষ্ট হচ্ছে, ইচ্ছে করছে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ি। গুড মর্নিং জান। তানভীর পিছন থেকে আমাকে জড়িয়ে ধরলেন। আমি ছাড়ানোর চেষ্টা করতে থাকলে আমাকে আরো শক্ত করে চেপে ধরে। জান, ছটফট কেন করছো? আমি না চাইলে তুমি আমার থেকে ছাড়া পাবে না। আমি চুপ করে দাঁড়িয়ে থাকি, আর তানভীর আমার গলায় মুখ ডোবায়। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। আমি ঠোঁটকে শক্ত করে রাখি। আমার ঠোঁটের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। আমাকে বেশ কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে আমার গালে সজোরে একটা থাপ্পড় মারে। আমি তাল সামলাতে না পারে ফ্লোরে পড়ে যাই। আমার হাত ধরে টেনে তুলে আবার একটা থাপ্পড় মারে। আমি এবার শব্দ করে কেঁদে ফেলি। আমার ঠোঁট দুটো একটু ফোলাতেই তানভীর পুনরায় আমার ঠোঁটে তার ঠোঁট বসিয়ে দেয়। এবার ঠোঁটটা কামড়ে ধরলে আমি ব্যথা সহ্য করতে না পেরে ওনার চুলের মুঠি শক্ত করে ধরে ফেলি। তাতে যেন উনি আরো বেশি শক্তি পেয়ে গেলেন। আমাকে টেনে এনে বিছানায় ফেলে দিলেন। প্রায় আধ ঘন্টা পর আমার ঠোঁট ছেড়ে দিয়ে উঠে বসলেন। আমি শুয়ে থেকেই হাঁপাতে থাকি এবং শেষমেশ ফুপিয়ে কেঁদে উঠি। উনি আমার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থেকে থমকে উঠলেন। আমি ওনার ধমকে কেঁপে উঠি। এই, তুই কাছিস কেন রে? আমি তোর স্বামী। যখন ইচ্ছা হবে আমি তোর কাছে আসব। বাধা দিতে গেলেই থাপ্পড় খাবি। এখন নিচে যা, আমার জন্য কফি নিয়ে আয়। আমি ওনার কথা শুনতে পেয়েও কিছু বললাম না। আমি বিছানায় শুয়ে কেঁদেই চলেছি। উনি হয়তো খুব বেশি রেগে গেলেন। আমার হাত ধরে টেনে নামালেন বিছানা থেকে। কি হলো, শুনতে পাচ্ছিস না? কালা নাকি তুই? দেখ, সকাল সকাল আমার মাথা গরম করাবি না একদম। 5 মিনিটের মধ্যে কফি নিয়ে আয়। উনি আমাকে ঠেলে দিলেন। আমি হাঁটু মুড়ে মেঝেতে বসে পড়লাম। আবার থাপড় খাওয়ার ভয়ে নিজে থেকে উঠে দাঁড়ালাম। রুমের বাইরে যেতে গেলেই উনি আমার হাত ধরে থামিয়ে দেয়। আমার শরীর কাঁপছে। কি জানি আবার কি করে। উনি আয়নার সামনে গিয়ে একটা লিপস্টিক নিয়ে আসে। আমার ঘাড়টা শক্ত করে ধরে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে দেয়। লিপস্টিক লাগানোর সময় আমার ঠোঁটে ভীষণ জ্বালা করে। বুঝতে পারছি আমার ঠোঁটটাই ফেটে গেছে। উনি আমার ঠোঁটে লিপস্টিক লাগিয়ে দিয়ে আমার চোখের পানি মুছিয়ে দেয়। কপালে চুমু দিয়ে আমার দিকে তাকিয়ে বাঁকা হাসে। সকলে জানে আমি তোমাকে কতটা ভালোবাসি। তার প্রমাণ সবসময় দেওয়ার প্রয়োজন নেই কাউকে। এবার যাও, আর সময় কিন্তু 5 মিনিট মাত্র। আমি সিঁড়ি বেয়ে নিচে নেমে আসি। বাসায় কত লোক, সবাই মেহমান। উনি তো বললেন 5 মিনিটের মধ্যে আমাকে কফি নিয়ে যেতে। এই বাসাটা তো আর আমার না যে ঝট করে কিচেন রুম খুঁজে ফেলবো। এখানে কিচেন রুম কোথায় সেটাই তো দেখতে পাচ্ছি না। চারদিকে রুম খুঁজতে লাগলাম। হঠাৎ আমার পিঠে কারোর হাতের স্পর্শ অনুভব করলাম। ভয়ে আমার গলা শুকিয়ে কাট। তাহলে কি 5 মিনিট হয়ে গেছে? আর উনি নিচে চলে আসছেন। আমি ভয়ে ভয়ে ঘুরে দেখতেই আমার ভয়টা কেটে যায়। আমার শাশুড়ি মা আমার দিকে তাকিয়ে হাসেন। কি হয়েছে তনুমা? তখন থেকে দেখছি কাউকে যেন খুঁজছিস বলে মনে হচ্ছে। না মা, আসলে আমি ওই কিচেন রুমটা খুঁজছিলাম। কেন রে মা, তুই নতুন বউ,
এক্ষুনি কিচেন রুমে যাওয়ার দরকার নাই তোর। আর তুই কিচেনের রুমে কেন যাবি আমি থাকতে? আসলে মা, উনি কফি খাবেন, তাই আমাকে নিয়ে যেতে বলেন। কি? ভীতকে কফি নিয়ে যেতে বলেছে? তুই নতুন বউ, কোথায় তোকে ও নিজের হাতে তুলে খাইয়ে দিবে? তার জায়গায় তুই ওকে দিয়ে কফি আনাচ্ছে না? ওকে আজকে আমি দেখ কি করি। শাশুড়ি মা কথাগুলো বেশ রাগে স্বরে চিৎকার করে বলল। হঠাৎ উনি কোথা থেকে এসে শাশুড়ি মাকে জড়িয়ে ধরলেন, আর শাশুড়ি মা ওনার কানটা টেনে ধরলেন। আম্মু, আমার কথাটা শোনো আগে। কি শুনবো তোর কথা বল। তুই সাহস কি করে পেলি আমার আদরের বৌমাকে দিয়ে নিজের কাজ করাতে? আরে না গো মা, তুমি আমার কথাটা শোনো। আমি ওকে বললাম আমি কফি খাবো, তো তোমার বৌমা শুনে বলল ও নিজে থেকে আমার জন্য কফি নিয়ে আসবে। ও চায় ওর ভালোবাসার মানুষের জন্য নিজের হাতে বানিয়ে কফি নিয়ে আসবে। আমি ওনার কথা শুনে চোখ বড় করে তাকিয়ে রইলাম ওনার দিকে। আরে, আমি এই কথা কখন বলেছি? এই মানুষটা শুধু লম্পট নয়, মিথ্যাবাদীও, তাই না জান? উনি আমার কোমর ধরে কথাটা বলে। আমি কিছু না বলাতে উনি ওনার নখ দিয়ে আমার কোমরে চাপ বসান। আমি হাসি মুখে মাথা নাড়তে উনি নখের চাপ দেওয়া বন্ধ করে। ও, সে যাই হোক, আজ ওর এই বাড়িতে প্রথম দিন। সন্ধ্যাবেলা তোদের বউ ভাতের অনুষ্ঠান আছে। এত বেলা হয়ে গেল এখনো নাস্তা করিসনি, আর নাস্তা করে নিবি। উনি আমার কোমর থেকে হাত সরিয়ে নিল, কানের কাছে মুখ নিয়ে এসে বলল, মা জানতে পারলে তোমার খবর আছে। আমি বুঝতে পারছি উনি কি জানার কথা বলছেন। আমি আর কোনো কথা না বলে ডাইনিং টেবিলে এসে একটা চেয়ার টেনে বসি, আর উনি আমার পাশের চেয়ারটাই বসলেন। কিন্তু আমার গা ঘেঁষে। তুমি ঠিকই বলেছ, আম্মু আমার ওকে খাইতে দরকার। তুমি এক প্লেটে নাস্তা দাও, আমি নিজের হাতে আমার জানকে খাওয়াবো। ওনার এমন কথা শুনে শাশুড়ি মা ও শ্বশুর মশাই মুচকি হাসেন, এবং ওনারা একসাথে বলে ওঠেন, এটা তো দারুণ ব্যাপার। উনি আমার মুখে নাস্তা তুলে দিচ্ছেন, আর আমি খাচ্ছি। উনি এক হাত দিয়ে আমাকে খাওয়াচ্ছেন, আর এক হাত দিয়ে কোমরে খুব জোরে জোরে নখের আঁচড় কাটছেন। আমি খাচ্ছি আর দাঁতে দাঁত চেপে সহ্য করছি। এই লোকটা মনে হয় আমাকে এভাবে কষ্ট দিয়ে বেশ মজা পাচ্ছেন। এই জন্যই তো মুখে একটা না হাসি ধরে আছেন। কোমরে অসহ্যকর ব্যথা শুরু হচ্ছে, কিন্তু উনি থামছে না। আমার ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে, কিন্তু তার উপায় যে নেই, তাই বাধ্য হয়ে সহ্য করছি। আমি আর সহ্য করতে না পেরে ফুপিয়ে কেঁদে ফেলি। উনি তখন আমার কোমর থেকে হাত সরিয়ে কাঁধে হাত রাখেন। আমার শাশুড়ি মা আমার কাছে এসে মাথায় হাত বুলান। তুই হঠাৎ কাঁদছিস কেন তনু? আমি কিছু বলতে যাব, তার আগে উনি আমার মুখের সামনে পানির গ্লাস তুলে ধরেন, আমাকে চোখের ইশারায় পানিটা খেতে বলেন, আর আমার কাজ ঝাঁকান। আম্মু, ওর মনে হয় ওর বাবার কথা মনে পড়েছে। আসলে ওর বাবা ওকে খাই দিতে তো, তাই। তনু, আমি ঠিক বলছি তো? উনি আমার একটা হাত আঙ্গুল মুড়িয়ে দিয়ে বলে। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ জানাই। খাওয়া শেষে এক ছুটে রুমে চলে আসলাম। বিছানায় শুয়ে কাছি, কোমরে ভীষণ জ্বলছে, মনে হয় রক্ত বের হয়েছে। আমি হাত লাগাতে পারছি না। উনি কিছুক্ষণ পরে এসে আমার সামনে বসেন। যান, ওঠো, এই কফিটা খাও। আমি ওনার কথা কানেই নিলাম না। আমি কেঁদেই চলেছি। উনি আমাকে টান মেরে তুলে বসালেন, জোর করে আমার হাতে কফির কাপটা ধরিয়ে দিলেন। তুমি শুনতে পাচ্ছ না? কফিটা খেয়ে নাও। আমি কফি খাই না। কফি তো খেতে হবে, এটা আমার অর্ডার। আজব তো, আমি না খেলে জোর করে খাওয়াবেন নাকি? ইয়েস যান। কোমরে আঁচড়ের ডাক্তার ব্যথা করছে। উনি আমার কোমরে হাত দিয়ে ওই জায়গাটায় ঘষা দিলেন। আহ, মা, ব্যথা করছে। আরো বেশি ব্যথা করবে তুমি যদি কফিটা না খাও তো। শুধু কোমরে আঁচড় দিয়েছি, না খেলে আমি তোমার পুরো শরীরে আঁচড়াবো। আর কিভাবে আঁচড়াবো তা তুমি ভালো মতোই জানো। জি, আমি খাচ্ছি। উপস, খুব গরম তো। জানি তো গরম। চলো, এক নিঃশ্বাসে খেয়ে নাও। আমার হাতে খুব জোরে চেপে ধরে। আমি ভয়ে ভয়ে এক চুমুকে শেষ করে চিৎকার করে উঠি। আমার জিহ্বাটা পড়ে যাচ্ছে, গলাটা জ্বলে যাচ্ছে, আমার দম বন্ধ হয়ে আসছে। আমি ওনার দিকে তাকাতে উনি আমার ঠোঁটে ওনার ঠোঁট বসিয়ে দেন। আমি আর কষ্টগুলো সহ্য করতে না পেরে ওনার পেটে ঘুষি মারতে থাকি। উনি বেশ কিছুক্ষণ পর আমায় ছেড়ে দেন। আমি কান্না করতে করতে শুয়ে পড়ি। উনি আমার পাশে শুয়ে পড়লেন, আমার কপালে হাত বুলিয়ে দিচ্ছেন। তোমাকে আমি কফি নিয়ে যেতে বলেছি, তুমি কি করলে আম্মুকে বলে? তাই তো তোমাকে গরম কফিটা খাইয়ে শাস্তি দিলাম। ও, আমি আমাকে বলেছি বলে আপনি আমাকে গরম কফি খাওয়ালেন? আর কোমরের আঁচড়টা? তুমি শাড়ি পরেছো ভালো কথা, কিন্তু শরীর দেখাবে, আমি কি করে মেনে নিতে পারি বলো? এ বলে উনি উঠে চলে গেলেন। এটা কেমন মানুষ? এমন মানুষে হয়? সন্ধ্যার রিসেপশন পার্টি শুরু হয়। আমি একটা জায়গায় চুপ করে বসে আছি। মেহমান আসছে আর আমাকে উপহার দিচ্ছে। আমার মনটা ভীষণ খারাপ লাগছে।
এরকম একটা মানুষের সাথে কিভাবে সারা জীবন কাটাবো আমি? হঠাৎ উনি আমার কাঁধে হাত রাখলেন। এই হচ্ছে আমার প্রিটি সুইটি ওয়াইফ। আমি সোজা তাকাতে দেখলাম চারটে ছেলে এসেছে, হয়তো ওনার বন্ধু। হাই ভাবি, আমি অব্র, আমি তৃপ্ত, আমি তেজ আর আমি সাহেব। আমি মুচকে এসে ওনাদের সাথে হাত মিলালাম। হঠাৎ তেজ বলে উঠল, ভাবি আপনাকে জোশ লাগছে। সত্যি ভাই, তোর কপাল দারুণ, তাই তো এমন বউ পেয়েছিস। তানভীর এসে আমার হাতটা শক্ত করে ধরে টেনে আনেন। গান শুরু হয়, আমাকে নিয়ে নাচতে শুরু করেন। আমি বুঝতে পারছি উনি খুব রেগে আছেন। ওনার নাচের মধ্যে তা ফুটে উঠছে। উনি আমাকে একবার দূরে ঠেলছেন, আবার টান দিয়ে কাছে টানছেন। হাতের বাহু দুটো শক্ত করে চেপে ধরছে। গান শেষ হলে সবাই হাততালি দেওয়া শুরু করে। আমি চোখের পানি মুছে নিয়ে ওনার কাছ থেকে সরে আসি। বাবা, ভাইয়া, ভাবিকে আসতে দেখে ওনাদের কাছে ছুটে আসি। বাবা আমার মাথায় হাত রাখেন। কেমন আছে আমার মাটা? বাবার এমন কথা শুনে কষ্টগুলো আরো বেশি বেড়ে গেল। আমি বাবাকে জড়িয়ে ধরে জোরে জোরে কেঁদে ফেলি। আমি বাবাদের সাথে যেতে চাইলাম, কিন্তু উনি যেতে দিলেন না। ভাবি আমার হাতে মোবাইল দিল, যেটা আমি আনতে ভুলে গিয়েছিলাম। মোবাইলটা পেয়ে আমি যেন আকাশের চাঁদ হাতে পেলাম। ওনারা সান্ত্বনা দিয়ে চলে গেলেন। আমি রুমে এসে ফোনটা আলমারিতে শাড়ির ভাঁজে লুকিয়ে রাখলাম। উনি রুমে থেকে দরজাটা শব্দ করে বন্ধ করলো। আমি ভয়ে কেঁপে উঠলাম। উনি আমার কাছে এসে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলেন। কি করছিলে জান? কিছু না, শাড়ি চেঞ্জ করবো বলে আলমারি থেকে শাড়ি নিয়েছিলাম। আমি ভয়ে ভয়ে কথাগুলো বললাম। উনি আমাকে কোলে তুলে এনে বিছানায় ফেলে দিল। তাই না? ঠিক আছে, আমি চেঞ্জ করে দিচ্ছি তোমায়। না, আমি করতে পারবো। আমি উঠে আসতে গেলে উনি আমাকে আবার শুয়ে দেন। আমার শাড়ির আঁচল সরিয়ে দেন। উনি আমার উন্মুক্ত পেটটায় হাত বোলাতে থাকেন। উনি একটা জ্বলন্ত মোমবাতি হাতে তুলে নিলেন। আমার চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে আসে। আমি বুঝতে পারছি না কি হতে চলেছে। আমি জানি না উনি আমার সাথে কি করবেন। আমি কাঁপা কাঁপা গলায় ওনাকে বলি, আপনি কি করতে চাইছেন? উনি মুচকি এসে আমার পেটে চুমু দেন। আমি ওনার মাথাটা হাত দিয়ে ধরতে গেলে উনি আমার হাতটা খপ করে ধরে ফেলেন। তুমি এই হাত দিয়ে ওদের সাথে হাত মিলিয়েছিলে, তাই না? ওনার হাতে থাকা মোমবাতির মঙ্গলে আমার হাতে পড়তে থাকে। আমি সামান্য চিৎকার দিলেই উনি আমার মুখটা চেপে ধরেন। চুপ, চিৎকার কর না। সবে তো 2 ফোঁটা মোম পড়েছে, এখনো অনেক পড়বে। তবে হাত না পেটে? হ্যাঁ যান, কাউকে তো জানানোর প্রয়োজন নেই আমি তোমার সাথে কি করি, তাই সেটা আড়ালেই থাক। আমার মুখ থেকে হাত সরিয়ে নিলেন। আমি কেঁদে ফেললাম। উনি মোমবাতিটা আমার পেটের কাছে নিয়ে আসলেন। 2 ফোঁটা মোম পড়তেই আমি চিৎকার করে উঠি। তুমি জানো, স্বামী স্ত্রীর রুমটা অনেক রহস্যময় হয়। সবাই জানে সেখানে কি হয়, কিন্তু আসলে কি হয় সেটা তো শুধু স্বামী স্ত্রী জানে। আমি অনবরত কেঁদে চলেছি আর উনি হাসছেন। খুব জ্বলছে। আমি আর সহ্য করতে না পেরে চোখ বন্ধ করে ফেলি। চোখ মেলে তাকাতে শরীরে ব্যথা অনুভব করি। এতটাই ব্যথা যে চোখে পানি চলে আসে। উঠতে পর্যন্ত পারছি না আমি। আমি হাতটায় দেখি লাল দাগ বসে গেছে। পেটটায় দেখছি চামড়া উঠে লাল হয়ে আছে, তাকানো যাচ্ছে না। আমি বিছানার চাদর খামচে ধরে উঠে বসলাম। শরীরে পানির ছিটা পড়তে আমি চিৎকার করে উঠলাম। ফ্লোরে শুয়ে ছটফট করছি। আমি এখানে থাকবো না। অশ্রম থেকে কোনো রকমে শাড়িটা পেঁচিয়ে বেরিয়ে আসলাম। এখন আর হেঁটে বিছানার কাছে যাওয়ার মতো শক্তিও নেই। দেওয়ালে পিঠ ঠেকিয়ে দাঁড়িয়ে আছি। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। হঠাৎ দেখলাম উনি এলেন। দরজাটা সশব্দে বন্ধ করে আমার কাছে আসলেন। মানুষটার মুখটা দেখতেও ঘৃণা হচ্ছে আমার। আমি চোখটা বন্ধ করে কান্না করতে থাকি। কি হলো জান? সামান্য এটুকুতেই হাঁপিয়ে গেলে? এখনই যে অনেক কিছু করার বাকি আছে। উনি আমার কানে কানে কথাগুলো ফিসফিস করে বলে উঠলেন। আমি চোখ খুলে তাকাই। স্থির গলাতে বলি, আর কি কি করবেন এক্ষুনি করে ফেলেন। আমি আর সহ্য করতে পারছি না, মুক্তি দিন আমায়। আমি কান্না করে কথাগুলো বলে ওনার সামনে মেঝেতে বসে পড়ি। উনি আমার হাত ধরে টেনে বুকে তুললেন। জান, তুমি তো আমার কাছে সারা জীবন থাকবে, তাহলে একেবারে সব কষ্ট দিব কেন? একটু একটু করে তিলে তিলে কষ্ট দিয়ে তোমায় মেরে ফেলবো। আমি ওনার শার্টের কলার টেনে ধরি। মেরে যখন ফেলবেন তখন বিয়ে কেন করলেন? আমাকে যখন এতই অপছন্দ ছিল, তখন বিয়েটা না করতে পারতেন। আমাকে মেরে ফেলবেন কেন? আমি চলে যাচ্ছি। আমি কলার ছেড়ে চলে আসতে গেলে উনি আমার হাতটা টেনে ধরে দেওয়ালের সাথে চেপে ধরেন। এখান থেকে বের হওয়া এতটাও সহজ না।
মিসেস তানভীর তনুজা আহমেদ, আমি না চাইলে তুমি আমার জীবন থেকে কেন এই বাসা থেকেও বেরোতে পারবে না। আপনার কথাই নাকি? আমি আজই আমার বাবার বাসায় চলে যাব, থাকবো না আপনার মতো জানোয়ারের সাথে। আর আমি আপনার আম্মুকে গতকালের সব ঘটনা বলবো। আমি ওনার কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে চলে আসতে গেলেই উনি আমার হাত ধরে টেনে এনে বিছানায় ফেলে দেয়। আর তখনই ওনার ফোন বেজে ওঠে। একটা আওয়াজ করবি না, একদম চুপ থাকবি। জি আম্মু, তোমার আদরে তনুমা ঘুম থেকে উঠেছেন, কথা বলো এ নাও। উনি স্পিকার দিয়ে মোবাইলটা আমার সামনে ধরেন আর আমার পেটের চোট দেওয়া জায়গাটাতে হাত রাখেন। হ্যাঁ তনুমা, আমি আর তোমার বাবা কয়টা মাসের জন্য সিঙ্গাপুর আসি। এখানে আমার বাবা আছেন, উনি খুব অসুস্থ, তোদের বিয়েতেও আসতে পারলো না। হঠাৎ করে আসার প্রোগ্রাম করেছি। সকালে ভাবলাম তোকে জানাবো, কিন্তু আমার এই পাগল ছেলেটা বলল তুই ঘুমাচ্ছিস, আর ও তোকে কোনোভাবে জাগাতে চায় না। ও হ্যাঁ মা, আমি ঘুমাচ্ছিলাম। মা, আপনাকে কিছু বলতে চাই। কথাটা বলার সাথে সাথে আমার পেটের ক্ষতটায় উনি আঙ্গুল চেপে ধরলেন আর আমি জোরে চিৎকার করে উঠলাম। উনি মুখটা চেপে ধরলেন আর চোখের ইশারায় বোঝালেন আমি যেন চালাকি না করি। এদিকে আমার চিৎকার শুনে শাশুড়ি মা ব্যস্ত হয়ে পড়েছেন। তনুমা, কি হয়েছে তোর? তুই ঠিক আছিস তো? এই ভিড়, বৌমার কি হলো রে? আরে আম্মু, কিছু হয়নি গো। তোমার বৌমা আমার জন্য নাস্তা তৈরি করছে, আর শশা কাটতে গিয়ে হাতটা একটু হালকা কেটে গেছে তাই। ও ভিড়, কি বলিস? বৌমার হাত কতটা কেটেছে? ও ঠিক আছে তো? তানভীর আমাকে চোখের ইশারায় উত্তর দিতে বলছে। আমি অনেক কষ্টে কান্নাটা বুকের ভেতর দমিয়ে নিই। হ্যাঁ মা, আমার হাত খুব একটা কাটেনি। আপনারা সাবধানে যাবেন, নিজেদের খেয়াল রাখবেন মা। তুই তোর খেয়াল রাখিস মা, আর আমার ছেলেটার খেয়াল রাখিস। আচ্ছা মা, আমি এখন ফোন রাখি। ফ্লাইট ছাড়বে, আমি পৌঁছে তোদের আবার কল দিব। ভালো থাকিস। লাইনটা কাট হয়ে যায়। আমি এবার চিৎকার করে কেঁদে ফেলি। তাহলে যান, এবার তুমি কি করবে? আম্মুকে বলবে না? আর বাবার বাসায় কখন যাবে? আমি থাকবো না আপনার সাথে। আমার ভাইয়াকে কল দিব যাতে আমাকে এখান থেকেই নিয়ে যায়। আমি কথাটা বলতেই উনি আমার গলাটা টিপে ধরেন। আমি বললাম তো যান, আমি না চাইলে তুমি এই বাসা থেকে বেরোতে পারবে না। তুমি আমার বিয়ে করা স্ত্রী। মৃত্যু ছাড়া কোনো শক্তি আমাদের আলাদা করতে পারবে না জান। উনি আমার গলাটা ছেড়ে দেন। আমি ধাক্কা দিয়ে উঠে বসি। উনি আমাকে পুনরায় ধাক্কা দিয়ে শুয়ে দেন। আমি কিছু বলার আগে উনি আমার ঠোঁট কামড়ে ধরেন। আমি ব্যথায় কুঁকড়ে উঠি। উনি আমার বুক থেকে আঁচল সরিয়ে দিতে গেলে আমি ওনার হাত দুটো ধরে কেঁদে ফেলি। প্লিজ, আমাকে ছেড়ে দিন, আমার ভীষণ কষ্ট হচ্ছে। উনি নিজের চাহিদা মেটাতে ব্যস্ত। আমি চিৎকার করে কাছি। ওনার একটুও মায়া হলো না। চোখে মেলে তাকিয়ে দেখি চারিদিক অন্ধকার। তবে এটুকু বুঝতে পারছি আমি রুমে আছি। এই লোকটার করা পাশবিক অত্যাচারের কথা মনে পড়ে যায়। আমি ফুপিয়ে কান্না করতে থাকি। শরীরটা অসাড় হয়ে আছে, ওঠার ক্ষমতা আমার নেই। মাথাটা ভীষণ ভারী লাগছে। আমি যে বেড সাইডের টেবিলে থাকা আলোটা জ্বালাবো সেই ক্ষমতাও আমার নেই। চোখটা ঝাপসা লাগছে, খুব কষ্ট হচ্ছে। মনে হচ্ছে এর থেকে মৃত্যুটা খুব আরামদায়ক। সবকিছুতেই গরম অনুভব করছি। এটুকু বুঝতে পারছি আমার জ্বর হয়েছে। খুব জানতে ইচ্ছে করছে আজ আমার এমন অবস্থার জন্য কে দায়ী? ওই মানুষটা, নাকি আমি নিজেই, যাকে সবকিছুতে ভালোবাসলাম সে এভাবে হাত ছেড়ে দিয়ে চলে গেল। টানা 2 মাস আর কোনো যোগাযোগ রাখে নাই। কেন এমন করলে তুমি? শরীরে অসহ্য যন্ত্রণা শুরু হয়ে গেছে। না পারছি উঠে বসতে, না পারছি চিৎকার করে কাঁদতে। চোখের জল বেয়ে পানি গড়িয়ে পড়তে পড়তে একসময় থেও থেমে গেছে। এক অজানা রকম যন্ত্রণা হচ্ছে যা আমি প্রকাশ করতে পারছি না। আচমকা আলো জ্বলে গেল। আমি তাকে দেখলাম তানভীর রুমে এলো। আমার দিকে না তাকিয়ে অষ্টমী চলে গেল। আলো জ্বালাতে আমি নিজেকে স্পষ্ট দেখতে পাচ্ছি। আমার ক্ষত বিক্ষত শরীরটা অর্ধ উন্মুক্ত হয়ে পড়ে আছে। রক্তগুলো শুকনো হয়ে গেছে, যা ঘষা দিলেই ঝরে পড়বে। আমি এতটাই দুর্বল হয়ে আছি, আমার শরীরটা যে একটা কাপড় দিয়ে ঢাকবো সেই ক্ষমতাও আমার নেই। ওনাকে দেখলাম তোয়ালে দিয়ে মুখ মুছতে বেরিয়ে আসলেন। তোয়ালিটা বিছানায় ছুঁড়ে ফেললেন। তোয়ালের এক ঝটকায় আমার চোখে পড়লো, তার সাথে সাথে গরম আগুনের মতো তরল কিছু গড়িয়ে এলো। এই এমন নোংরা অবস্থায় পড়ে আসো কেন? যাও ফ্রেশ হয়ে আসো। আর হ্যাঁ, ফ্রেশ হয়ে এসে ব্ল্যাক কফি বানিয়ে দিবে। উনি আমাকে কথাগুলো বলে কানে মোবাইল দিয়ে ব্যালকনিতে চলে যান। আমি নোংরা অবস্থায় পড়ে আছি। আমার এই নোংরা অবস্থা তো উনিই করেছেন। হয়তো 8-10 ঘন্টা আগে করে গেছেন। আমি জানোয়ার বলেছিলাম বলে। সত্যি অনেক নোংরা হয়ে পড়ে আছি আমি। আমার গা গুলাছে।
কিন্তু আমার যে ওঠার ক্ষমতা, আর এখন চোখ দিয়ে শুধু গরম তরল অশ্রু গড়িয়ে পড়ছে আমার গলায়। আমাকে যদি এখন বরফের চায়ের মধ্যে শুয়ে রাখা হতো, তাহলে আমি খুব আরাম পেতাম। উনি কিছুক্ষণ পর রুমে এসে আমাকে ধমকে উঠলেন। আরে, কি হলো? তোকে আমি কি বলে গেলাম? 15 মিনিট পর হয়ে গেল, এখনো তুই শুয়ে আছিস? না নিজেকে পরিষ্কার করেছিস, আর না আমাকে কফি নিয়ে এসেছিস। উনি রাগে ফুঁসছেন, তা ওনার চোখে মুখে ফুটে উঠেছে। ওনার এই ভয়ার্থক চেহারা দেখে আমি ভয় পাচ্ছি, কিন্তু আমি উঠতেই পারছি না। মনে হচ্ছে আমি কোনো আঠার মধ্যে চিপকে আছি। আমি শুধু ওনাকে দেখছি, ওনার হাত পা, ওনার মুখের দিকে তাকিয়ে আছি। বলার জন্য খুব চেষ্টা করছি, কিন্তু আমার ঠোঁটে যেন কেউ সেলাই করে দিয়েছে। অসহ্য ব্যথা অনুভব করছি, কিছুতেই ঠোঁটজোড়া আর আলাদা হচ্ছে না। হোয়াট দ্য হেল! এই শোন, আমার একটা কথা আর দুবার বলতে ভালো লাগে না আমার। মাথা গরম হয়ে আছে, আমার কফি বানিয়ে নিয়ে আয়। উনি আমার হাতের আঙ্গুল ধরে টেনে তুলে বসান। আমার চারপাশটা ঘুরছে, মনে হচ্ছে কেউ আমাকে দোলায় বসিয়ে দিয়েছে। আমার চোখ দুটো ঝাপসা লাগছে। আমি আবার শুয়ে পড়ে চোখ বন্ধ করে ফেলি। আরে, এর তোর কি হয়েছে বলতো? মার খাওয়ার ইচ্ছে হয়েছে নাকি? দেবো নাকি? কানের নিচে দু চারটা থাপ্পড়। উনি কথাগুলো বেশ রেগেই বলেছেন, হয়তো এক্ষুনি মারতে শুরু করবেন। আমি কি করব, না পারছি মুখ থেকে আওয়াজ বের করতে, আর না পারছি উঠে বসতে। উনি এবার আমার হাত ধরে তুলতে গেলে থেমে যান। আমার কপালে গলায় হাত রাখেন। তোমার শরীর এত গরম, জ্বর হয়েছে সেটা তো বললেই হয়। মুখে কুলু পেটে বসে থাকার কি আছে? বাসায় তো ওষুধ আছে, খেয়ে নিতে পারতে। যা, ওষুধ খেয়ে নাও। আমি নিজের মনে হেসে উঠি। যেখানে আমি মাথা তুলতেই পারছি না, সেখানে ওষুধ কি করে খাবো? অনেকক্ষণ হয়ে গেল আমার কোনো রেসপন্স না পেয়ে উনি আমার মুখে জোর করে ওষুধ ঢুকিয়ে পানি খেয়ে দিলেন। ওষুধ খাওয়ার পর আমার শরীর আরো বেশি খারাপ লাগছে। গা গুলি উঠছে, মনে হচ্ছে এখনই বমি উঠে আসবে। আর ঠিক তাই হলো। মুখের ভেতরটা তেতো হয়ে গেল। ইয়াক! হোয়াট ইজ দিস? কি করলি? উঠে যেতে পারলি না? আমি এবার জোরে কেঁদে ফেলি। ভাঙা ভাঙা গলায় বলি, আমার শরীরটা ভীষণ খারাপ, আমাকে একটু সাহায্য করুন। এই, তুই চুপ কর তো। নিজেও নোংরা হয়ে আছিস, সাথে এই জায়গাটাও নোংরা করলি। এই টাকা আমার দিকে। সামান্যতম জ্বর হয়েছে, জ্বর কি আর কারো হয় না? এত ন্যাকামি করার কি আছে? আধ ঘন্টা পর আমি ফিরে আসি। এসে যেন দেখি সবকিছু পরিষ্কার হয়ে গেছে। উনি বেরিয়ে চলে গেলেন। নিজেকে খুব অসহায় মনে হচ্ছে। ইচ্ছে করছে কারোর সাহায্য পেতে, একটু ভালো সেবা পেতে। আমার মাকে খুব মনে পড়ছে। আমি বিছানার চাদর টেনে ওঠার চেষ্টা করি, কিন্তু পারি না। বেশ কিছুক্ষণ ওভাবেই শুয়ে থাকি। কিন্তু আমাকে যে উঠতে হবে। উনি বলে গেছেন তো, সবকিছু পরিষ্কার চাই। আমি উঠে দাঁড়িয়ে ফ্লোরে বসে পড়ি। বিছানার চাদর টেনে ফেলে দিই। সাইড টেবিলে ভর দিয়ে উঠে দাঁড়াই। দেওয়াল ধরে গিয়ে আলমারি থেকে বিছানার চাদর বের করি। জায়গাটা পরিষ্কার করে বিছানার চাদরটা কোনো রকমে পেতে দিয়ে মেঝেতে লুটিয়ে পড়ি। হয়তো এখন মাঝরাতে কারো কথার আওয়াজে কানে পেয়ে চোখ খুলি। আমি মেঝে থেকে উঠে বসে বিছানার দিকে তাকাই। তানভীর কোথায়? মুখ ঘুরিয়ে দেখি উনি সোফায় বসে আমার দিকে তাকিয়ে আছেন। কারোর সাথে ফোনে কথা বলে রাখলেন। কি কথা হলো তা স্পষ্ট শুনতে পেলাম না। হঠাৎ উনি এসে আমার চুলের মুঠি টেনে ধরে। কি শুনলি বল? বিশ্বাস করুন, আমি কিছু শুনিনি। ও গুড, আপনি এখনো জেগে আছেন? কেন, তোর সমস্যা আছে? না না, আমি তো এমনি বলছিলাম। বলছি যে আমাকে কিছু খেতে দিবেন? আমার ভীষণ ক্ষুধা লাগছে। খেতে দিব আমি? আমাকে কি তোর কাজের লোক মনে হয়? আমি কিচেন রুমে গিয়ে বানিয়ে খেয়ে নি। উনি কথাগুলো বলে বিছানায় গিয়ে শুয়ে পড়লেন। আমি ওনাকে কিছুক্ষণ দেখলাম, তারপর আবার মাটিতেই শুয়ে পড়লাম। ভোর 5টার সময় আমার ঘুম ভাঙে। উঠে বসি। শরীরটা আমার ঘামছে। বোধহয় জ্বরটা কেটে গেছে। মাথা তুলে বসতেই খুব একটা কষ্ট হচ্ছে না। আমি দ্রুত ওয়াশরুমে চলে আসি। গোসলটা করতে বেশ আরাম লাগছে। আমি আয়নার সামনে দাঁড়িয়ে চুলটা মুছতেছিলাম। ওনার মুখটা দেখে ইচ্ছে করছে খুন করে ফেলি। আমি আলমারি থেকে আমার মোবাইলটা বের করলাম। ফোনটা অন করতে দেখি এমটি সিম দেখাচ্ছে। আজব, সিম ছাড়া ভাবি আমাকে ফোন দিবে কেন? কিছুই বুঝতে পারছি না। কি হলো জান, সিম নেই বুঝি? আমি আচমকা এমন কথা শোনাতে ঘুরে তাকিয়ে দেখি তানভীর আমার দিকে এগিয়ে আসে। আমি পেছনে পিছাতে থাকি। দেওয়ালে পিঠ ঠেকে যায়। মোবাইলে সিম নেই। সিমটা আমার কাছে আছে। আপনি আপনি কি করে জানলেন আমার কাছে মোবাইল আছে? আমি তো তুমি আমাকে বোকা মনে করো নাকি? আমি তোমার ভাবিকে মোবাইলটা দিতে যাওয়ার সময় দেখে নিয়েছিলাম। আসলে কি বলতো, আমার চোখে ফাঁকি দেওয়া তো সহজ নয়। আপনি কেন এমন করছেন আমার সাথে? এত অত্যাচার আমি সহ্য করতে পারছি না যে।
অত্যাচার কোথায় করেছি বলো? আমি তো তোমাকে একটু জ্বালাতন করেছি। আপনি কি পাগল? এই দেখুন, আমার শরীরে ক্ষতগুলো, এগুলো অত্যাচার নয়, আমার কাছে নয়। তার কারণ হলো, তুমি আমাকে যে কষ্টগুলো দিয়েছো, এগুলো তার কিছুই না। আমি কষ্ট দিয়েছি আপনাকে? আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? আমি তো আপনাকে জীবনেও দেখিনি, তাহলে কষ্ট কিভাবে দিলাম? তারাকে চিনো? ওনার মুখে তারা নামটা শুনে আমি চমকে উঠলাম। তারা তো আমার ক্লাসমেট ছিল, ক্লাস 9-এ সুসাইড করেছিল। কিন্তু উনি কেন তারার নাম নিলেন? কি সম্পর্ক? তারা তো আমার ক্লাসমেট ছিল, তাই তো? আচ্ছা, সাগরকে চিনো? তুমি তো চিনবেই, তোমার প্রেমিক হয়তো। আপনি এগুলো কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। সাগরের কথা আপনি কি করে জানলেন? আর তারার সাথে বা আপনার সম্পর্ক কি? আসলে তুমি যতটা নিষ্পাপ দেখতে, ততটাও তুমি না। আপনি কি বলছেন? হ্যাঁ, সাগর আমার প্রেমিক। 4 বছরের সম্পর্ক আমাদের। ভালোবাসি আমি তাকে। বাবাকে ভয়ে বলতে পারিনি, তাই আপনাকে নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছি। আর সাগর 2টা মাস ধরে আমার সাথে যোগাযোগ রাখে নাই, তা না হলে পালিয়ে যেতাম। তাই পালিয়ে যেতে? হা হা হা, কি করে পালাতে? আমি যে তোমার সব রাস্তা বন্ধ করে দিয়েছি, তোমার থেকে প্রতিশোধ নিতে চাইছি। কিসের প্রতিশোধ? তার আমার বোন ছিল। আপনার বোন তারা? হুম, আমার আদরের বোন। আমার বোনটা সুসাইড করে, আর সেটা তোমার জন্যই। তারা আমার জন্য সুসাইড করেছে। তারা সাগরকে ভালোবাসতো, সাগরকে তার মনের কথাও জানিয়েছিল। কিন্তু সাগরকে অনেক অপমান করে। সাগরকে বলে তোমার নখের যজ্ঞ হতে পারবে না। আমার ছোট বোনটা সহ্য করতে পারেনি, ডিপ্রেসড হয়ে গিয়েছিল। চুপচাপ থাকতো, কারোর সাথে কথা বলতো না। একদিনও তোমার কাছে গিয়ে সাগরকে ভিক্ষা চেয়েছিল, কিন্তু তুমি ওকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলে। ও আর সহ্য করতে পারেনি। আমার ছোট বোনটা নিজেকে শেষ করে ফেলে তানভীর কাছে। আমি এই মুহূর্তে ঠিক কি করব বুঝতে পারছি না। আমি কখনোই ভাবিনি তারা সত্যি সাগরকে ভালোবাসে। হ্যাঁ, আমিও সেদিন তাকে অপমান করেছিলাম, বলেছিলাম সাগরের লাইফ পার্টনার হবে। নিজেকে আয়নায় কখনো দেখেছো? আমি জানি না তখন আবেগের বশে কি করেছিলাম। আমি তানভীরের হাতটা ধরে ফেলি। আমি অনেক বড় ভুল করেছি। আমি দোষী। আমাকে শাস্তি দিন। হুম, তুমি তো শাস্তি পেতেই। কিন্তু সবকিছু জানার পর তোমাকে শাস্তি দিলে আমি নিজেই অপরাধী হয়ে যাব। মানে, আমি চেয়েছিলাম তোমাকে সাগরের সাথে আলাদা করে দিতে, তোমাকে বিয়ে করে কষ্ট দিতে। কিন্তু আমি সাগরের সব খোঁজ খবর নিয়েছি। ও তোমার সাথে 4 বছর রিলেশন কন্টিনিউ করেছে ঠিকই, কিন্তু এরই মধ্যে ও অনেক মেয়ের সাথে রিলেশনে জড়িয়েছে। তোমাকে অনেকবার ফিজিক্যালি রিলেশন করতে চেয়েছিল, কিন্তু তুমি সায় দাওনি। তারপর থেকে তুমি ফোন করতে বিজি থাকতো, ঝগড়া শুরু হতো, 1 মাস কথাও বন্ধ হয়ে যেত। আমি শুধু তানভীরকে দেখছি, আমার চোখের কোণ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। সাগরকে আমি তাহলে ভুল চিনলাম, আমাকে ধোকা দিল। আর তানভীর তো সব ঠিক বলছে। আমি তানভীরকে জড়িয়ে ধরে কেঁদে ফেলি। এই জান, কাঁদছো কেন তুমি? আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। তুমি আমার কাছে খেতে চেয়েছিলে, আমি তোমাকে খেতে দেনি। আপনি তো ঠিকই করেছেন। আমার মতো মেয়ের শাস্তি পাওয়ারই দরকার। আমি এতদিন সাগরের প্রতি অন্ধ বিশ্বাস করে এসেছি। ওর ইগনোর গুলোকে ভেবে এসেছি অভিমান। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। সাগর সবসময় আমার কাছে যাইতো, কিন্তু আমি ওকে বলতাম বিয়ের আগে এসব ঠিক না। আমি চড়ে চড়ে কান্না করছি। তানভীর আমার চোখের পানি মুছে দিয়ে জড়িয়ে ধরলো। আর কেঁদো না, আমি আর তোমার চোখের পানি আসতে দেব না জান। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমিও। আমিও কি? ওই তো, যেটা বললেন। কি বললাম? মজা করছেন আমার সাথে? জান, তুমি বলো না। তোমার মুখ থেকে শুনতে চাইছি তো। ভালোবাসি। আমি কথাটা বলেই ওনার মুখে মুখ লুকালাম, আর উনি আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। সমাপ্ত। জানি না গল্পটা আপনাদের মনের মতো হলো কিনা। তানভীর তনুজাকে তার বোনের মৃত্যুর শাস্তি দিতে চেয়েছিল, কিন্তু সে যখন সাগরের আসল সত্যিটা জানলো, তখন তনুজার অপরাধ ক্ষমা করে দিল, তাকে ভালোবেসে ফেলল। কিছু ভালোবাসার রং এমনই হয়। আপনাদের অসংখ্য ধন্যবাদ।